চারপাশ থেকে লোকজন দাঁড়িয়ে থেকে বলছে এই যে তারেক সাহেব যাচ্ছে, তারেক সাহেব যাচ্ছে। ইদানিং উনি আমাকে মাঝে মাঝে বলছেন, আচ্ছা শুনলাম তোদের সরকার নাকি 6 মাসও টিকবে না। জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন জুলাই জাতীয় সনদের ওপরে গণভোট হবে। বিএনপি জামাত ইসলামকে খুব ভালো করে চেনে, জামাত ইসলামও বিএনপিকে খুব ভালো করে চেনে। ঐক্যমত্য কমিশন বাংলাদেশের রাজনীতিতে বিভেদ তৈরি করে গেছে। আই রিপিট, ঐক্যমত্য কমিশন বাংলাদেশের রাজনীতিতে বিভেদ তৈরি করে গেছে। প্রতিপক্ষকে আঘাত করে তাকে দমানোর একটা চেষ্টা। কিন্তু গণভোটে যেটা হলো, আপনি যে কথাটা বললেন যে এটা একটা স্টান্টবাজি ছিল, আমি যদি উল্টো বলি, গণভোট ইটসেলফ ওয়াজ আ স্টান্টবাজি। আমি প্রমাণ করছি আপনার কাছে। গওয়ার ক্ষয়ের 3টা জিনিস আপনার নোট অফ ডিসেন্ট আছে, গয়ের 30টা জিনিসে আপনি একমত হয়েছেন। আপনি হা ভোট দেবেন না ভোট দেবেন, কি করবেন? কনফিউজ হয়ে যাও, তাই না? একটা প্রতারণা করা হলো, একেবারে অত্যন্ত বাজে ধরনের প্রতারণা করা হয়েছে। বরং আমি 30টা যদি দেখি যে আমার ঐক্যমত্য আছে, আমি হা ভোট দিতে বললাম, এবং আমি জানি যে 3টা বিষয় আপনি বাইরে নিয়ে এসছেন কনসিস্টেন্টলি, বিএনপি ডেসপাইট এভরি ক্রিটিসিজম সে বলে গেছে আমি কিন্তু এগুলো মানি না। মানে এটা খুব চমৎকার উদাহরণ হচ্ছে, দুটো বিশ্বযুদ্ধের পর দেখা গেছে যেসব সোলজার যুদ্ধ থেকে বেঁচে ফিরেছেন তারা তাদের স্ত্রীদের উপরে অকল্পনীয় রকম টর্চার করছেন ইন মেনি ফর্মস। তার স্ত্রীরা প্রচুর ডিভোর্স হয়েছে। তার ওটা অবাক হয়ে দেখছেন যে এত চমৎকার মানুষটা, এত ওয়েল বিহেভড মানুষটা রাতারাতি পাল্টে গেছেন। তো যুদ্ধের যে বিভৎসতার মধ্যে তারা ছিলেন, ওটাই আসলে তার চরিত্রকে পাল্টে তাকে ক্রুয়াল করে তুলেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম ব্রেড প্রেজেন্স নার্জিকি প্রিয়া শোতে। আজকে যে মানুষটিকে নিয়ে আমার সময় কাটবে, তিনি বর্তমানে বাংলাদেশ সরকারের অতি গুরুত্বপূর্ণ একটি পদে আসীন আছেন। তবে তার বাইরে তার সাধারণ মানুষের কাছে যে পরিচয়, তিনি একজন গণমাধ্যম কর্মী, আমি বলবো সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক বিশ্লেষক, অত্যন্ত জনপ্রিয় একজন রাজনৈতিক বিশ্লেষক। তাকে আপনারা সবাই চেনেন, ডাক্তার জাহিদুর রহমান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি প্রতিমন্ত্রী মর্যাদাপ্রাপ্ত। ভাই, প্রথমেই ধন্যবাদ জানাই যে আপনি আমার এই অনুষ্ঠানে এসেছেন, এবং আমি যদি কোনো কিছু ভুলভাল বলে থাকি আপনি কারেকশন করে দিতে পারেন, কারণ রাজনীতি অঙ্গনে আমার খুব একটাভাবে জানা নেই। ধন্যবাদ আপনাকে আমাকে ডাকার জন্য। আমার ভালো লাগছে আপনার অনুষ্ঠানে এসে। আর ভুলভাল করছেন না, ভুলভাল করলে নিশ্চয়ই বলা যাবে। জি, প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ। রিসেন্ট সময়ে খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু নিয়ে আমরা কথা বলছি, এবং আমার মনে হয় এই জিনিসগুলো দ্বিপাক্ষিক। আমরা আসলে যখন ধর্ম নিয়ে কোনো মন্তব্য করব, যেহেতু একটু খুবই সেন্সিটিভ একটা বিষয়, তখন আমাদের সতর্ক হওয়া প্রয়োজন। এবং একই সাথে ধর্মীয় কোনো বিষয় নিয়ে যখন কোনো মতবিরোধ বা সোশ্যাল মিডিয়াতে যখন কোনো একটা আতঙ্কের জায়গা তৈরি হবে, সঙ্গে সঙ্গেই সরকারের পক্ষ থেকে স্টেপ নেওয়া, যাতে করে সাধারণ মানুষ কনসার্ন থাকে যে সরকারের বিষয়ে সজাগ, এবং সেটা যাতে ওই মনোজাগতিক এবং একই সাথে আপনি যেটা বলেন স্টপ করার জন্য সেই জায়গাগুলোতে সরকার যাতে কাজ করে, আমাদের এক্সপেকটেশন থাকবে ডেফিনেটলি। জাহিদ ভাই, আমরা বেশ কিছু বিষয় নিয়ে সরকারকে এখন কথা বলতে দেখছি, এবং সাধারণ মানুষের মধ্যে এক ধরনের কনফিউশন তৈরি হয়েছে। আমি ঠিক জানি না এটা আপনার ডিপার্টমেন্টে পড়ে কিনা। একটা হচ্ছে যে গণভোটের যে ব্যাপারটা ছিল, আমরা জানি যে সংবিধান সংশোধনের ব্যাপারে বা সংবিধান বাদ দিয়ে নতুন করে কিছু করার ব্যাপারে, সেই গণভোটের মতকে সরকার উপেক্ষা করেছে। এটা একটা বড়, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী লাস্ট টাইম যে কথা বলে ফেলেছেন, সেটার পরে মানুষজন একেবারেই ক্লিয়ার হয়ে গেছে যে গণভোটটা নিয়ে আসলে সরকারের একটা স্ট্যান্ডবাজি ছিল। ওনার কথা যদি আমরা সঠিক ধরে রাখি, এটা একটা বিষয়। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে নীরবে নিভৃতে সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ করছে। এই দুটো বিষয়ে আপনার বক্তব্য আসলে কি? মজার ব্যাপার, একটা পর্যায়ে এসে যখন ঐক্যমত্য কমিশনে আলোচনা হচ্ছে, আমি নিজে কমিশনে থেকে আমি এই প্রসেসটার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। এর মানে এই না বিএনপি যা যা চাইছিলাম তার সাথে একমত ছিলাম। আমার রেকর্ড আছে, বিএনপি যেসব ক্ষেত্রে দ্বিমত করছে সেসব ক্ষেত্রে আমি বিএনপির চাইতে ভিন্ন মত পোষণ করি। আমি এটা রেকর্ড আছে। কিন্তু গণভোটে যেটা হলো, আপনি যে কথাটা বললেন যে এটা একটা স্টান্টবাজি ছিল, আমি যদি উল্টো বলি, গণভোট ইটসেলফ ওয়াজ আ স্টান্টবাজি। আমি প্রমাণ করছি আপনার কাছে। একটা গণভোটের আলাপ এসছে। গণভোটের আলাপে কথাটা এইরকম ছিল, এটা আমরা পুরো প্রসেসটা খুব মন দিয়ে খেয়াল করেছি, যেহেতু আমরা এই জিনিসগুলো নিয়ে ডিল করি। জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন জুলাই জাতীয় সনদের ওপরে গণভোট হবে। মানে গণভোটে আপনি জানতে চাইবেন জুলাই জাতীয় সনদের যে পরিবর্তন আছে সেগুলো আপনি গ্রহণ করেন কি করেন না, হা বা না, কথা শেষ। এখন জুলাই জাতীয় সনদের মধ্যে কি আছে আপনি যদি ঢোকেন দেখবেন ওখানে এতগুলো পয়েন্টস আছে, এর মধ্যে কার কোথায় কোথায় নোট অফ ডিসেন্টস আছে সেটা উল্লেখ করা আছে। তার মানে বিএনপি যদি
নির্বাচনে যেতে, সে তার নোট অফ ডিসেন্টসের বাইরের গুলো করে ফেলবে। জামাত এনসিপি যদি যেতে, এবং আপনি আপনার ইলেকশন ক্যাম্পেইনে বলেন, জামাত এনসিপি বলতো যে দেখো আমাকে ভোট দাও, তাহলে এই সনদের বেশিরভাগ জিনিস নিশ্চিতভাবেই জামাত এবং এনসিপি বিএনপি চাইতে বেশি জিনিসে অ্যাগ্রি করেছে, ওদের নোট অফ ডিসেন্টস কম। জনগণকে বলতো তুমি আমাকে ভোট দাও, তাহলে আমি ক্ষমতায় আসলে আমি এর বাইরের ওর চাইতে বেশি সংস্কার করতে পারবো। সিম্পল। বিএনপিকে আপনি অ্যাকিউজ করেন যে বিএনপি এটা চায় না, বিএনপি শেখ হাসিনা হইতে চায়, আওয়ামী লীগ হতে চায়, জনাব তারেক রহমান শেখ হাসিনা হতে চায় বলে আপনি ভোট চান। কি করা হলো? একটা প্রতারণা করা হলো, একেবারে অত্যন্ত বাজে ধরনের প্রতারণা করা হয়েছে। গণভোটে ব্যালট যদি কেউ দেখে তিনি দেখবেন 4টা পয়েন্ট আছে, ক খ গ ঘ। ঘতে হচ্ছে এর বাইরে যা যা আছে সব নিজের ইশতেহার অনুযায়ী করবে। গতে কতগুলো জিনিস উল্লেখ করে বলা হচ্ছে এরকম 30টা বিষয়ে সবাই একমত হয়েছে, তাই এটা করতে সবাই বাধ্য থাকবে। ক আর খতে যেটা করা হলো, 3টা জিনিসকে বাইরে নিয়ে আসা হলো, যেগুলোতে কোনো কোনো পর্যায়ে বিএনপি নোট অফ ডিসেন্ট আছে। আপনি তো প্রতারণা করলেন। আচ্ছা, করে আপনি যখন ব্যালট পেপার দিয়ে দিলেন, এবার আমি আপনাকে একটা প্রশ্ন করি। আপনি বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, ক আর খয়ের 3টা জিনিসে আপনার নোট অফ ডিসেন্ট আছে, গয়ের 30টা জিনিসে আপনি একমত হয়েছেন, আপনি হা ভোট দেবেন না ভোট দেবেন, কি করবেন? কনফিউজ হয়ে যাব, তাই না? বরং আমি 30টা যদি দেখি যে আমার ঐক্যমত্য আছে, আমি হা ভোট দিতে বললাম, এবং আমি জানি যে 3টা বিষয় আপনি বাইরে নিয়ে এসছেন কনসিস্টেন্টলি, বিএনপি ডেসপাইট এভরি ক্রিটিসিজম সে বলে গেছে আমি কিন্তু এগুলো মানি না। আমি একটা উদাহরণ দিই। আপার হাউসের ব্যাপারে বিএনপি একমত, কিন্তু এটা ভোটের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বিএনপি একদিনের জন্য মানে নেই। ক্রিটিসিজম হয়েছে, টকশোতে প্রচুর কথা হয়েছে, সিটিজেনরা, সিভিল সোসাইটি তীব্র সমালোচনা করেছে, লজিকলি তাদের অনেক ক্ষেত্রে লজিক্যাল অবস্থানও ছিল, কিন্তু বিএনপি তো মানে নাই। সো আপনি পলিটিক্যাল ক্ষতি ঝুঁকি নিয়ে যদি কিছু করেন, আপনি এটার জন্য প্রাইস পে করবেন। তো বিএনপি তো জনগণের সামনে বলতে পারে যে যে 3টা জিনিস আমি করছি না, করবো না বলছি, এগুলো আমি মানেই তো নেই, আমার উপরে ট্রিক করে এটা চাপিয়ে দেওয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আজকে আপনার এখানে বলছি, এটা এত সিরিয়াস রাজনৈতিক শো না। ঐক্যমত্য কমিশন বাংলাদেশের রাজনীতিতে বিভেদ তৈরি করে গেছে। আই রিপিট, ঐক্যমত্য কমিশন বাংলাদেশের রাজনীতিতে বিভেদ তৈরি করে গেছে। তারা ভালো কি খারাপ চেয়েছেন সেটা ইস্যু না, আপনি কোনো কিছু ঘাট ধরে ইম্পোজ করে দিতে পারেন না যে দলটা এত বড়। কেউ কেউ বলে শুধু বিএনপি, নির্বাচনের আগে বলছেন এটা মানে না, অন্যরা তো মেনেছে। তো শুধু আর অন্যরা শক্তি কি আমরা এখন দেখছি না? একটা দল 2/3 মেজরিটি পেয়েছে, 50%-এর বেশি পপুলার ভোট পেয়েছে। সো শুধু বিএনপি বলে এটাকে খুব রিডিউস করা ঠিক না। সো ওই দলটাকে আপনি ট্রিক করে, বিট্রে করে বাংলাদেশে একটা সাস্টেনেবল রিফর্ম করা যাবে বলে আমি মনে করি না। সো গণভোটের ব্যাপারটা আমি এভাবেই দেখতে চাই। ম্যাল প্র্যাকটিস বলি বা ব্যাড প্র্যাকটিস বলি, যাই বলি না কেন, দেখেছি আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিপক্ষকে তার ব্যক্তিগত জায়গাকে আঘাত করে তাকে দমানোর একটা চেষ্টা, এবং এটা আমরা 24 পরবর্তী সময়ে প্রচুর দেখেছি, 24-এর আগেও দেখেছি, এবং আমি যদি ভুল না বলে থাকি আপনি নিজেও তার অনেকখানি সাফারার হয়েছেন, সাম্প্রতিক সময়ে অনেকেই হচ্ছেন। আসলে এই জায়গাটায় আপনার বক্তব্যটা কি? রাষ্ট্রের জন্য ক্ষতিকর এই ধরনের কন্টেন্ট দেশের বাইরে থেকে যদি করা হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি রাষ্ট্রের এই ব্যাপারে সিরিয়াসলি ভাবা দরকার। আপনি হেট স্পিচ ছড়াচ্ছেন কিনা, আপনি দেশে কোনো বিশৃঙ্খলা উস্কে দিচ্ছেন কিনা, এগুলো রাষ্ট্রের সরকারের খেয়াল রাখা দরকার। এবং আমি এখনও এই ব্যাপারে আমাদের কোনো নীতিগত আলোচনা হয়নি, এই আলোচনা আমি অন্তত তোলার চেষ্টা করব যে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি। আমরা মানে নির্বাচিত সরকারের আগে যে সরকার ছিল সেই সরকার আমরা দেখলাম যে খুবই ইনফ্লুয়েন্সিয়াল একজন কন্টেন্ট ক্রিয়েটর, তার ফেসবুক পেজটা বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে আমরা যতদূর জানি যেভাবে আমরা কখনো আমাদের চোখে পড়েনি, এবং সেটা একেবারে খুব স্পষ্টভাবেই বলা হয়েছে যে প্রথম আলোতে আগুন দেওয়ার ব্যাপারে তার ফেসবুক থেকে এক ধরনের উস্কানি দেওয়া হয়েছে, তার চ্যানেল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো সরকার এই ধারাটা কন্টিনিউ করবে কিনা, বা এই ধরনের কোনো চিন্তা ভাবনা সরকারের আছে কিনা যে যদি কখনো মনে হয় এটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর, সেক্ষেত্রে সরকার তো চাইলেই করতেই পারে, এটা টেরিটরি জায়গা থেকে এটা ব্লক করে দিতে পারে, বা ইন্ডিয়াতেও এটা হয় আমরা যতদূর জানি। বন্ধ করলে সেই বন্ধ আসলে যে খুব সাস্টেইনেবল হয় তা না, কারণ হচ্ছে অনেকে জানেন যে অল্টারনেটিভ পথ আছে দেখা। তারপরও এটা এক ধরনের একটা মেসেজ, আমি শুরুতেই বলেছি, আপনি বলার আগেও বলেছি যে এই ধরনের কোনো ঘটনার ব্যাপারে সরকারকে স্টেপ নেওয়া এবং রিয়াক্ট করা উচিত বলে আমি মনে করি।
এখন সেটা সরকারের নীতিগত সিদ্ধান্ত, এবং আমি একটা সরকার তো অনেক রকম চিন্তার মানুষ থাকেন, অনেক রকম কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। সো আমি অন্তত এই ব্যাপারে কথা বলবো, আমি এই ধরনের সিদ্ধান্ত নিয়েছি। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ।